প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। In our show, we unravel the science mysteries and to make it easier, আমাদের সাথে আছে শিক্ষক এবং প্রকৌশলী অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি আগের এক্সপেরিমেন্টস গুলো থেকে আমার ফেভারিট ব্রেড বোর্ড এন্ড ওয়াটার আছে, আমাদের সাথে গ্লুকোজ আছে। আমরা আজকে কি এক্সপেরিমেন্ট করব? আমরা আসলে একই কাজ যে বিভিন্ন ভাবে করা যায় এটার একটা খুবই মজার একটা এক্সপেরিমেন্ট দেখব। তো প্রথমে আমরা দেখব যে ইলেকট্রনিক্যালি এটা কিভাবে করা যায়, আবার কেমিক্যালিও সেই একই ধরনের এক্সপেরিমেন্ট কিভাবে করা যেতে পারে। আচ্ছা, ট্রাফিক লাইটের কালার কি কি হয়? রেড, ইয়েলো, গ্রিন, তাই না? এই যে আমার কাছে কিছু এলইডিও আছে। এই যে এটা রেড, এই যে এটা স্টপের গ্রিন জন্য, গো এর জন্য, এবং ইয়েলো পজের জন্য ইয়েলো, গ্রিন মানে যাওয়া যাবে। তো এই যে আমরা ব্রেডবোর্ডে কি করতে পারি, খুব সহজে আমরা কি এই এলইডি গুলা কানেক্ট করে নিতে পারি। এই যে নিচ্ছি, এই যে ইয়েলোটা নিলাম, এরপর গ্রিনটা দিতে পারি এখানে, এই যে এখানে দিয়ে দিলাম, এবং ফাইনালি রেডটা বসাতে পারি। এগুলো যেহেতু এলইডি, এগুলা কিন্তু খুবই অল্প কারেন্ট, তার মানে খুবই অল্প তড়িৎ প্রবাহে কাজ করে। তো এজন্য এদের সাথে আবার আমি দিয়ে দিচ্ছি এক একটা রেজিস্টর। এই যে তুমি দেখো, রেজিস্টর মানে কি করে, আমরা এর আগে বলেছিলাম যে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়, এক্সেসটাকে হচ্ছে আমরা রেজিস্ট করি, অনেক বেশি প্রবাহ না হয়। তার মানে কি বাধা দিবে, আস্তে আস্তে বিদ্যুৎ প্রবাহ হতে দিবে। তাহলে কি আমরা এই রেজিস্টরগুলোও কানেক্ট করে দিব এর সাথে। তা আমি একটা যেটা কাজ করব, এই রেজিস্টর একটা একবারে ব্যাটারির সাথেই কানেক্ট করে নিব। ব্যাটারির সাথেই? হ্যাঁ, যাতে কি হয়, কারণ আলাদা আলাদা করে যখন এগুলোকে পাওয়ার দিব তখন একটা একটা করে জ্বলে উঠবে। সো আমি এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে এই রেজিস্টরটা দিয়ে নিচ্ছি, আর পজিটিভ টার্মিনালের সাথে আমি একটা জাম্পিং কেবল নিয়ে নিচ্ছি। জাম্পার কেবল বলা হয় যে এই ব্রেডবোর্ডে বিভিন্ন জায়গায় জাম্প দিয়ে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় কানেকশন তৈরি করা যায়, এজন্য এটাকে বলা হয় জাম্পার কেবল। তো এইভাবে কানেকশনটা দিয়ে নিলাম, এই যে এটা এখানে দিলাম আর এটা এখানে দিলাম। তো এখন আমি যখন এটার দুই এন্ডে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, তখন দেখো এই যে ইয়েলোটা দিলে ইয়েলোটা জ্বলে উঠছে। তাহলে কি ইয়েলো হলো, ঠিক আছে, তার মানে কি আমাকে এখন স্থির হতে হবে হয়তো। এরপর রেড দিয়ে দিলাম, কি হচ্ছে, এই যে এইভাবে দিয়ে দিলাম, একটু কানেক্ট করতে হবে এখানে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই যে রেড দিয়ে দিলাম, তাহলে স্টপ হয়ে গেলাম। আবার যখন কি হবে, কিছুক্ষণ পরে আবার ইয়েলো হবে, তারপর ফাইনালি এইটা হচ্ছে আমার গ্রিন হয়ে গেল, তার মানে এখন আমি যেতে পারবো চাইলে। তো এটা কিন্তু আমি করলাম ইলেকট্রনিক্যালি, ফুললি ইলেকট্রনিক্যালি। আমি কি করছি, বেসিক্যালি এই যে আমার ব্যাটারি যে সেলটা আছে, এই ব্যাটারি থেকে আমি পাওয়ার দিচ্ছি, এই ইলেকট্রনগুলা এর ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, সে কারণে এখান থেকে আলো তৈরি হচ্ছে। আচ্ছা, এবং এই আলো তৈরি হয়ে আমরা সিগন্যালটা বুঝতে পারলাম। তো এই এক্স্যাক্টলি একই জিনিস চাইলে কিন্তু আমরা কেমিক্যালি করতে পারি, তাই না? এটা খুব ইন্টারেস্টিং যে আচ্ছা ইলেকট্রনিক জিনিসটা আমরা কিভাবে কেমিক্যালি করব। তো তোমার জন্য আমি বেশ কিছু উপাদান এখানে নিয়ে এসেছি। তো ফার্স্টেই তুমি যেটা করবে সেটা হচ্ছে, এই যে আমার প্রথমে আছে আমার কাছে গ্লুকোজ। এটা কিন্তু খাওয়ার গ্লুকোজ, এই যে আমরা খাই না এনার্জির জন্য। তো প্রথমে যেটা করবে, এখান থেকে তুমি 2 টেবিল চামচ গ্লুকোজ এখানে নিয়ে নাও। সো আমাদের এই ক্যাপটাই হচ্ছে অ্যাবাউট এ টেবিল স্পুন। এরকম 2 টেবিল স্পুন নিয়ে তুমি এখানে দিয়ে দাও। এরপর আমরা অ্যাবাউট 125 ml এর মতো পানি নিব, নিয়ে এটাকে একটা গ্লুকোজ সলিউশন তৈরি করব। যেহেতু এটা রাফলি একটা জেনারেল ক্যালকুলেশন, সো এত প্রেসাইজ আমাদের হতে হবে না। আচ্ছা, আমরা পানি নিয়ে নিচ্ছি এখন, স্লাইটলি লেস দেন হাফ। ওকে, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এখানে আরেকটা সলিউশন তৈরি করব। এই যে আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এটা কিন্তু আবার একটু সাবধানে থাকতে হবে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের কি খুবই ক্ষারীয়। তার মানে অ্যাসিড যেভাবে আমাদের স্কিনকে অ্যাটাক করতে পারে, ক্ষারীয় পদার্থ কিন্তু আমাদের স্কিনকে অ্যাটাক করতে পারে। আমাদের ফ্রেন্ডদের একটু কেয়ারফুল থাকা উচিত, বিকজ ইরিটেন্ট সাবস্টেন্স যেহেতু স্কিনে কিন্তু স্কিন ইরিটেট করতে পারে। আমাদের যেটা করতে হবে, খুব সাবধানে এটাকে হ্যান্ডেল করতে হবে যাতে হাতে না লাগে। এটাকে আমরা 1 স্পুন নিয়ে নিব। হ্যাঁ, এটা নিব আমরা অ্যাবাউট 1 টেবিল স্পুন। সো আমি এটা নিয়ে নিচ্ছি। এটা আবার গ্লুকোজের মতো এত স্মুথ না, এটা কিন্তু এরকম বড় বড় চাঙ্ক, ঠিক আছে। সো এটাও আমি নিয়ে নিচ্ছি। ও ওয়াও, অলমোস্ট ডিসলভ না, এখনো হয়নি। না হবে। আর এটা কিন্তু ওয়াটারে ডিসলভ করলে আরেকটা জিনিস খেয়াল করবে, পানিটা খুব দ্রুত গরম হয়ে যাবে। গরম? হ্যাঁ, তুমি এটা আগে গুলে নাও, তারপর ধরে দেখো, বাইরের থেকে এটাকে টাচ করে দেখবে কি হয়। এটাকে বলা হচ্ছে আবার এক্সোথার্মিক রিঅ্যাকশন। তার মানে হিটটা বের হয়ে যাচ্ছে, হিট জেনারেট হচ্ছে। এটাও খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট হতে পারে।
তো খেয়াল করে দেখবেন টেম্পারেচার রাইজ করছে, এটা কিন্তু ঠান্ডা পানি ছিল আমাদের, আর এটা কিন্তু স্লাইটলি ওয়ার্মার হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাবাউট হয়তো 3-4 ডিগ্রি বেশি হবে, বাট তুমি যদি আরো হাই কনসেন্ট্রেশনে তৈরি করো আরো বেশি টেম্পারেচার জেনারেট করবে। তার মানে আমাদেরকে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করার সময় খুবই কেয়ারফুল থাকতে হবে, যেহেতু নাম্বার 1 এটা অনেক গরম হয়ে যেতে পারে, নাম্বার 2 এটা হচ্ছে স্কিন ইরিটেন্ট। ওকে, সো আমাদের দুটো সলিউশন তৈরি হয়ে গেল। ইয়েস, আমরা আবার মিক্স না করে ফেলি, এটা গ্লুকোজ, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা যে কাজটা করব আসলে মিক্সই করব, এখানে মিক্স করে ফেলবো। কিন্তু সেটা করার আগে যেটা করব, আমার কাছে স্পেশাল একটা সাবস্টেন্স আছে, এটা হচ্ছে ইন্ডিগো কারমাইন বলা হয়। এটা আসলে হচ্ছে একটা ফ্যাব্রিকের রং তৈরি করার জন্য টেক্সটাইল কালার বলা হয়। সো এটা আমরা খুবই অল্প পরিমাণে, একেবারে কাঠি দিয়ে কাঠির মাথায় করে অল্প পরিমাণে নিব। দেখি একদম সামান্য করে আমরা নিয়ে নিচ্ছি, এই যে এতটুকু আগে দিয়ে দেখি কি হয়। আমি গ্লুকোজ সলিউশনটাতে আগে এতটুকু দিয়ে দিব। খুবই সুন্দর একটা ওশান ব্লু কালার। হ্যাঁ, তো আমরা এটাকে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক আছে, আমার মনে হয় এতটুকু কালারই এনাফ। এবার দেখি এই দুইটা মিক্স করলে কি হয়। এবার আমাদের একসাথে হচ্ছে গ্লুকোজ সলিউশন, এটার মধ্যে আবার ইন্ডিগো দেওয়া, আর এইটা হচ্ছে আমাদের কি হাইড্রোক্সাইড সলিউশন। এবার মিক্স করে দিচ্ছি। ব্লু থেকে ইয়েলো, তুমি দেখো ব্লুটা এসে সাথে সাথে ভ্যানিশ হয়ে যাচ্ছে, সাথে সাথে ভ্যানিশ হয়ে, এটা কিন্তু একটা ম্যাজিক ট্রিকের মতো। একদম ব্লু এর আর কোনো চিহ্ন নেই, এটা ইয়েলো হয়ে গেল। কিন্তু এটা কিভাবে হলো? এটা হচ্ছে আমাদের মিডিয়ামটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই কারণে, আর এটা যেহেতু ইন্ডিকেটর, তার মানে এটা এই মিডিয়ামের চেঞ্জটাকে ইন্ডিকেট করছে। এখানে পরিবর্তন হয়েছে যে এটাই কালার দিয়ে আমরা বুঝতে পারলাম। তাহলে এখন দেখো, আমরা প্রথমে কি বলেছিলাম যে আমাদের এই যে দেখো এটা কিন্তু আবার এখন রেডের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা আবার রেডের দিকে যাচ্ছে। কিন্তু আমরা বলেছিলাম যে ট্রাফিক লাইট, তাই না, একই রকম কাজ হবে। তাহলে এটা এই যে ইয়েলো থেকে কিন্তু রেড হচ্ছে, আবার এটা খুব আস্তে আস্তে গ্রিনের দিকে যাবে। তার মানে আমরা একটা ওয়াটারে তিনটা ডিফারেন্ট কালার পেলাম। কালার চেঞ্জ করবে, এবং আমরা এটাকে কিন্তু এক্সিলারেট করতে পারি কালার চেঞ্জটা কিভাবে, আরো কেমিক্যালস অ্যাড করে না, খুব দ্রুত এটাকে হচ্ছে এরকম অ্যাজিটেট করতে হবে। আচ্ছা আচ্ছা, করলে এই যে দেখো এটা কিন্তু অরেঞ্জ হচ্ছে, আবার এই যে এখন গ্রিনিশ হয়ে যাচ্ছে। তার মানে এই যে গ্রিন, ইয়েলো এবং অরেঞ্জ মানে কাছাকাছি রেড। যদি আমরা এটাকে আরো হাই কনসেন্ট্রেশনে তৈরি করি তাহলেই কিন্তু এটা এই কালারগুলো বুঝতে পারা যাবে। এই যে দেখো এখন আবার গ্রিন, এই যে আবার রেড হয়ে যাচ্ছে, তারপর আবার ইয়েলো হয়ে যাবে। আমি যদি খুব দ্রুত এটাকে অ্যাজিটেট করি তাহলে দেখি কি হয়, আবার রেড, আবার ইয়েলো, এই যে গ্রিনে চলে আসছে। যত বেশি অ্যাজিটেট করব তত দ্রুত হচ্ছে গ্রিনের দিকে আগাবে। আচ্ছা আচ্ছা, এই যে আমি এটাকে অ্যাজিটেট করছি। অ্যাজিটেট করা আসলে কি হচ্ছে জানো, অক্সিজেন মিক্স হচ্ছে এখানে, এবং এই রিঅ্যাকশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে ফরওয়ার্ডের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম আছে একটা, তো যত ফরওয়ার্ডের দিকে আগাবে তত হচ্ছে এই গ্রিন কালারটা প্রমিনেন্ট হবে। ঠিক আছে, তত বেশি করে দেখা যাবে। হ্যাঁ, আবার রেখে দিলে কি হবে, সেই অক্সিজেনের রিঅ্যাকশনটা আবার শেষ হয়ে যাবে, আবার ব্যাকওয়ার্ডে পুল করবে। এই যে রেখে দিলাম, সবুজ থেকে আবার ব্যাক করে এই যে আবার রেডে চলে আসলো সাথে সাথে। ঠিক আছে, আবার টার্ন করে আবার ইয়েলোতে চলে যাবে। এই যে আবার ইয়েলোতে চলে আসলো। খুবই ইন্টারেস্টিং। কোনো ধরনের কোনো ইলেকট্রনিক্স নেই, কোনো কানেকশন নেই, কিচ্ছু নেই, কিন্তু আউটকাম কিন্তু একই রকম। আমরা তিনটা কালার তৈরি করলাম এবং কন্টিনিউয়াসলি এগুলো সাইকেল করতে থাকবে। ভাইয়া এক্সপেরিমেন্টটা খুব ইন্টারেস্টিং ছিল যে একটা সিঙ্গেল বিকারে উই হ্যাভ 3 ডিফারেন্ট কালারস। ইটস অ্যামেজিং। ইন দিস শো আমরা চেষ্টা করি নর্মাল হাউসহোল্ড আইটেমস দিয়ে সায়েন্সের বিভিন্ন এক্সপেরিমেন্টসগুলোকে ইজি করে দেখার জন্য। যেভাবে আমরা এখন দেখবো অন্তর ভাই অনেকগুলো বই, স্কচ টেপ, পেন্সিলস নিয়ে এসেছে। ভাইয়া আমরা এখন কি এক্সপেরিমেন্ট করে দেখবো? আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে একেবারে কমন হাউসহোল্ড আইটেমস দিয়ে আমরা কিভাবে খুবই মজার কিছু ব্যালেন্সের এক্সপেরিমেন্ট করতে পারি। ওকে, তো এইখানে আমরা ব্যালেন্স করব। এইখানে একটা কন্ট্রাপশন তৈরি করার চেষ্টা করছি। ঠিক আছে, সো প্রথমে দেখাচ্ছি একটা হ্যামার দিয়ে কিভাবে করতে পারি। এই যে আমাদের একটা স্কেল আছে, ফুট স্কেল 1 ফুট, আর আমাদের একটা খুব হেভি হ্যামার আছে। এই হ্যামারের মজার বিষয়টা হচ্ছে যে এর মাথাটা খুবই ভারী এর লেন্থের তুলনায়, এবং এটাকেই আমরা কাজে লাগাবো কিভাবে ব্যালেন্স করা যেতে পারে। তো প্রথমে আমি যেটা করব, এরকম একটা ছোট লেংথ অফ সুতা আমি নিয়ে নিয়েছি, অল্প একটু থ্রেড নিয়ে নিয়েছি। তো এটাকে আমি যতটুকু করব যে অ্যাবাউট কতটুকু, অ্যাবাউট 1 ফুট। ওকে, বাট এটাকে আমি একটা লুপ তৈরি করে নিব। এই যে দেখো এখানে জাস্ট ধরে আমি গিট দিয়ে নিচ্ছি। এই এতটুকু গিট দিয়ে নিলে আমাদের হয়ে যাবে, বা আরেকটু চাইলে ছোট করে নিতে পারি। সো এখানে আমার আবার আরেকটা গিট তৈরি করা আছে, এটা আরেকটু ছোট। ঠিক আছে, তো এটা দিয়ে দেখাচ্ছি, ওটা দিয়েও দেখাবো আমি। তো এখন যেটা আমাকে করতে হবে, এটাকে ব্যালেন্স করতে হলে নিশ্চয়ই কোনো একটা ব্যালেন্সিং পয়েন্ট লাগবে। কিন্তু
আমরা একটা বইয়ের উপর কিভাবে ব্যালেন্স করব এটাই আমার কোশ্চেন। এজন্য আমি হচ্ছে অনেকগুলা বই নিয়ে এসেছি। এইখানে এখন আমি একটা ব্যালেন্সিং পয়েন্ট তৈরি করার চেষ্টা করব, যে মাঝামাঝি থেকে আমি একটা বই নিয়ে নিচ্ছি, যে একটু ডিসপ্লেস করে নিলাম, একটু উঁচু করে নিচ্ছি। তো এটা কেন করলাম এখনই দেখতে পাবে। আসলে আমি এই হ্যামারটাকে এইখানে ব্যালেন্স করব, এখানে, হ্যাঁ এই যে এই মাথায়। বইগুলো তো পড়ে যাবে, তাই না? অথবা হ্যামারটা কিভাবে ব্যালেন্স হতে পারে সেটাই। আর এটা কিন্তু করব স্কেলটা দিয়ে, স্কেল দিয়ে। হ্যাঁ দেখি তাহলে কি করা যায়। আমি যে স্কেলটা নিলাম, এটার মধ্যে এই সুতোটা, গিটদার সুতোটা দিয়ে নিলাম, আর এই হ্যামারের লেজটা দিয়ে দিলাম। ওকে, এইভাবে দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাঝামাঝি এইভাবে নিতে হবে। এবার যদি আমরা খুব সাবধানে এই স্কেলটাকে এটার উপরে রাখার চেষ্টা করি এবং এই গিটটাকে আস্তে আস্তে, হ্যাঁ গিটটাকে আস্তে আস্তে সামনের দিকে নিতে হবে, হ্যামারটাকে এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিতে হবে। অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে আরেকটু স্লাইড করতে হবে, এই ব্যালেন্স পয়েন্টটাকে আরো সামনে আনতে হবে, আরেকটু আগে নিব। আচ্ছা, এই যে আমি নিয়ে নিলাম। এটা এরকম তুমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছো কিনা, যে এরকম ব্যালেন্স করে দেখা যায় অনেক রকম, এরকম বড় বড় রকস বা এরকম যে কোনো পিসেস। আমরা আমাদের আগের একটা এপিসোডেও আমরা ব্যালেন্স করেছিলাম। দিস ইজ অ্যাবসলিউটলি ইনসেন। এখন যদি আমি এখানে টোকাও দেই, এই যে দেখো এখানে কিন্তু পুরোই ব্যালেন্স হয়ে আছে। তা আসলে এই রকম ব্যালেন্স হওয়ার কারণটা কোথায়? আমরা জানি যে যে কোনো কিছু আসলে যখন ব্যালেন্স হয় দুটো ফোর্স কাজ করে এখানে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে টানতে থাকে, আর আমি যেই পয়েন্টটাতে কন্টাক্ট করেছি সেই পয়েন্টে এটাকে কি অপোজিট দিকে ধাক্কা দেয়। কারণ কি এটা এর উপরে এর পুরো ওয়েটটা দিয়ে চাপ দিচ্ছে এক্স্যাক্টলি অপোজিট সাইডে, তাহলে তাকে কি ধাক্কা দিবে। তো এই ধাক্কা দিলে আসলে কোনো কিছু যখন আমরা এরকম রাখি তাহলে পড়ে যায় কেন? কারণ তাকে যে বরাবর ধাক্কা দেওয়া হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা যদি সেই বরাবর না থাকে তাহলে সে কাত হয়ে পড়ে যাবে। আচ্ছা, কিন্তু আমি এখানে যেটা করেছি দেখলে মনে হচ্ছে যে আরে ওয়েট সব বেশিরভাগ মনে হয় এদিকে, কিন্তু এটা হচ্ছে না। আসলে যেটা হচ্ছে এর বেশিরভাগ ওয়েট কিন্তু এর মাথায়। এই হ্যামারের মাথাটা এখানে থাকার কারণে এর ঠিক সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্স্যাক্টলি যে বরাবর, আমার সেন্টার অফ ব্যালেন্সটাও সেটা এই যে স্কেলের এই মাথায় হয়েছে। এই জন্য বেশিরভাগ স্কেল এবং এই হাতুড়ির লেজ বাইরে থাকলেও সে কিন্তু এই যে এরকম ঝুলে আছে। আমি একে টোকা দিতে পারি, এই যে তুমিও দেখতে পারো এটার আসলে ব্যালেন্সটা কতটুকু হলো। খুবই ব্যালেন্সড, এবং আমি অনেক জোরে চাপ দিলে এটা পড়বে না। সে কিন্তু স্প্রিং ব্যাক করে আবার ফেরত চলে আসছে, কারণ কি তার সেন্টার অফ পয়েন্টটা, ব্যালেন্স পয়েন্টটা কিন্তু ভিতরে থাকার কারণে সে ইজিলি ঝুলে থাকছে। এইটাকে আমরা চাইলে আরো খুবই সিম্পল জিনিস দিয়ে, যে আমরা দুটো পেন্সিল নিব এবং সেটা দিয়ে এবার একটা জয়েন্ট তৈরি করব আমরা। সো আমরা টেপ দিয়ে জয়েন্ট করে নিব। তো এখানে তুমি টেপটা কেটে নিতে পারো একটু, আমরা অ্যান্টি কাটার ইউজ করার সময় একটু কেয়ারফুল। এই যে আমরা টেপটা দিয়ে এই একটা পেন্সিল এভাবে দিয়ে নিলাম, আর আরেকটা পেন্সিলের সাথেও এটা এভাবে জয়েন করে নিচ্ছি। ঠিক আছে, সো এরা যাতে এইভাবে ব্যালেন্স হতে পারে, আবার এইভাবে খুলে যাবে। ঠিক আছে, সো আমরা এদেরকে এইভাবে রেখে দিব। এইভাবে রাখার পর আমি এটাকে একটু এটা নিচে দিয়ে দিব যাতে এইভাবে আটকে থাকে। ঠিক আছে, এখন আমরা ওই ব্যালেন্সিং পার্টটা তৈরি করব। ব্যালেন্সিং পার্টটাও খুবই সহজ জিনিস দিয়ে, আমাদের এখানে ছোট ছোট দুটো ওয়েট আছে, যে কোনো ধরনের কয়েনও ইউজ করতে পারবো। হ্যাঁ, কয়েনস ইউজ করতে পারি। তো আমি যাতে একসাথে বেশি কয়েন ব্যবহার না করা লাগে, ছোট ছোট দুটো 10 গ্রামস ওয়েট নিয়ে নিয়েছি। তো আমরা এটা নিলাম, পপসিকল স্টিক্স। এখন আমরা যেটা করব, হ্যাঁ ডাবল সাইডেড টেপ দিয়ে এই পপসিকল স্টিকগুলোকে একসাথে আটকে নিব। যে আমি এটা এখানে রাখলাম, এই যে হয়ে গিয়েছে। আমরা এখন এইটাকে আগে এখানে স্টিক করে নিচ্ছি, নিয়ে এই সাইডটা খুলে ফেলবো। হ্যাঁ, এবার এটাকে এখানে বসিয়ে দাও। ওকে, এই তাহলে এটা এখন একটা সিঙ্গেল পিস হয়ে গেল। এবার আমরা যেটা করব, এই ওয়েটগুলোকে এটার অন্য মাথায় লাগিয়ে নিব। সেম আরো দুটো ডাবল সাইডেড টেপ দিয়ে নিয়ে নেব। আরেকটা লাগবে, এটার এই মাথায় আমরা একটা মাউন্টিং পয়েন্ট তৈরি করে নিব। এটাকে বসিয়ে নিলাম, এই তো অলমোস্ট একটা ক্রাফট ক্লাসের মতো এই সায়েন্স ক্লাসটা। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যালেন্সিং অ্যাপারেটাস হবে তখন। এবং ফাইনালি আমরা এটা এখানে বসিয়ে দাও। আমাদের ফ্রেন্ডসরা চাইলে কিন্তু এটা ফিউচারেও এক্সপেরিমেন্ট করতে পারে বিভিন্ন আর্কিটেকচারাল স্ট্রাকচারসে। অবশ্যই এরকম তাহলে এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার যেগুলো, যে বিভিন্ন রকম ব্যালেন্সিং স্ট্রাকচার কি রকম হতে পারে। সো এইটা এমনিতে রেখে দিলে এটা কিন্তু এভাবে দুলছে, তাই না? কমপ্লিটলি ফ্রিলি দুলছে। কিন্তু যখনই আমরা এটাকে এর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখন তো একদম স্ট্রেইট হয়ে গিয়েছে, স্ট্রেইট হয়ে দাঁড়িয়ে আছে। এর কারণটা কি? তার মানে এই যে যেই ওয়েটটা ছিল এটার ব্যালেন্স পয়েন্টটা কিন্তু এই পাশে আর নেই, এই দিকে চলে এসেছে। থাকার কারণে এটা কিন্তু এরকম ক্যান্টিলিভার জয়েন্ট, আলাদা জয়েন্ট হওয়ার সাথে থাকার পরেও এটা কিন্তু এভাবে ঝুলে আছে।
মানে এই দিকে স্ট্রেইট হয়ে আছে। তো এইটা কিন্তু কনস্ট্রাকশনেও খুবই ইনোভেটিভ ভাবে ব্যবহার করা যেতে পারে এবং ইন্টারেস্টিং কিছু স্ট্রাকচার তৈরি করা যাবে যেটা দেখলে মনে হবে সিমিংলি ইম্পসিবল যে এটা কিভাবে দাঁড়িয়ে আছে, যে এত দূরে আছে, এখানে আবার ফাঁকা জয়েন্ট থাকারই কথা না, এই যে এইভাবে রেখে দিলে পড়ে যাচ্ছে। ফাঁকা আমরা জয়েন করছি অ্যাবসলিউটলি উইদাউট এনি কাইন্ড অফ গ্লু অর এনিথিং, এই যে এইভাবে রাখলেই পড়ে যাচ্ছে। কিন্তু যখনই আমি এই ওয়েটটাকে ব্যালেন্স করে দিচ্ছি তখনই কিন্তু এটা আবার এই যে দুলছে কিন্তু খুলে যাচ্ছে না, ভেরি এইভাবে ইন্টারেস্টিং। থাকছে। পুরো জিনিসটাই কাজ করছে আমাদের সেন্টার অফ ব্যালেন্সের কারণে। তাহলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমরা তৈরি ইন্টারেস্টিং করলাম। ছিল ভাইয়া। প্রিয় বন্ধুরা, তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা এই ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টগুলো রিওয়াচ করতে চাও, তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে এগুলো দেখে নিতে পারবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভাইয়া পানি নিয়ে এসেছো, আমরা কি এক্সপেরিমেন্ট করব এখন? আচ্ছা, আজকে আমরা এখন যেই এক্সপেরিমেন্টটা দেখব এটা হচ্ছে এয়ার প্রেসার নিয়ে। এয়ার প্রেসার, এয়ার বলতে আসলে শুধু এয়ার না, এখানে আসলে লিকুইডের প্রেসারও কাজ করবে, যেহেতু এখানে ওয়াটার আছে এবং এয়ার এবং ওয়াটার দুটোই তো আসলে এক এক ধরনের লিকুইড। এবং আমি খুব ইন্টারেস্টিং দুটো জিনিস দেখছি, বেলুন এবং পিং পং বল। এগুলো হচ্ছে আমাদের এই এয়ার প্রেসার ডেমনস্ট্রেট করতে সাহায্য করবে। ওকে, ঠিক আছে। তো এইটাতে আসার আগে প্রথম একটা জিনিস তোমাকে দেখিয়ে নিব যে এই যে বেলুনটা, এটা তোমার কাছে কি স্পেশাল কিছু মনে হচ্ছে কিনা? আমার কাছে একটু স্পেশাল মনে হচ্ছে, বিকজ তুমি কোনো গিট দাওনি হ্যাঁ, এখানে। খেয়াল করে দেখো এই বেলুনটা কিন্তু পুরো ফুলানো, কিন্তু এই বেলুনে কোনো গিট নেই। গিট নেই, এই যে পুরো মুখটা খোলা। ওকে, কিভাবে কাজ করছে তাহলে? এটার ভিতরে কি তুমি কিছু বিশেষ কিছু দিয়েছো? এটার ভিতরে আমি একটা কয়েন দিয়ে দিয়েছি, তুমি খেয়াল করে দেখো। কয়েন? হ্যাঁ, এটার মুখে শুধুমাত্র একটা কয়েন দেওয়া, আমি কিন্তু কোনো রকম কোনো আঠা বা কিচ্ছু ব্যবহার করিনি। ওকে, ঠিক আছে, আমি তোমাকে দেখাই। এই যে এটাকে আমি যদি জাস্ট এরকম টোকা দিই, কয়েনটা পড়ে গেল। জাস্ট টোকা দিলে কয়েনটা পড়ে গেল। এটার ভিতরে আমি একটা কয়েন দিয়ে রেখেছি, এই যে দেখো, এই যে কয়েনটা এটার ভিতরে রাখা আছে। এটা হচ্ছে 1 টাকার একটা ছোট একটা কয়েন। তো এইটা আমি যেই কাজটা করেছি আসলে সেটা আগে দেখাই কিভাবে এই ব্যালেন্সটা করা যায়। প্রথমে আমাদের এই বেলুনটাকে মিডিয়াম মতো ফুলিয়ে নিতে হবে। তাহলে কি যে ভিতরে কয়েনটা চলে আসলো। তো কয়েনটা আসার সাথে সাথে আমি এটাকে কি করব, এবার নিচ বরাবর নিয়ে আসব, মুখ বরাবর আনতে হবে। আনার পর যেটা করতে হবে, এটাকে হালকা একটু টান দিয়ে জায়গা মতো বসিয়ে দিতে হবে। ওকে, বসানোর সাথে সাথে আমি এটাকে ছেড়ে দিলাম। এই যে কোনো গিট দিলাম না, কিচ্ছু না, আমার বাতাস কিন্তু ভিতরে আটকে থাকে। ছোটবেলায় এটা আমার খুবই দরকার ছিল, কারণ আমি গিট দিতে পারতাম না। গিট দিতে অনেক ঝামেলা, তাই না? তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে, এই যে যেটা বললাম যে প্রেসারের, আমার কিন্তু বাইরেও এয়ার আছে, বেলুনের ভিতরেও এয়ার, কিন্তু আমি যেহেতু এই বেলুনটাতে আমার ফুসফুস দিয়ে চাপ দিয়ে ভিতরে বাতাস দিয়েছি, তার মানে কি এর ভিতরে এক্সট্রা প্রেসার। তো এই প্রেসারটা কি করবে, বের হয়ে আসতে চাচ্ছে। এই যে এখানে ওপেনিং আছে, তার মানে কি এই ওপেনিং দিয়ে চাইলে সে ইকুয়ালাইজ করতে পারবে। তো তখন কি করবে, এদিক দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করবে, বের হওয়ার চেষ্টা করবে। আমি যখন এই কয়েনটাকে এখানে দিয়ে দিচ্ছি, সিল করে দিলাম আমরা জায়গাটা, এই কয়েনটা তখন কি একদিক থেকে বেশি চাপ পাচ্ছে আর একদিকে অল্প চাপ, অ্যাটমসফেরিক প্রেসার। তো এই জন্য সে কিন্তু আটকে ফেলছে, পুরোটা সিল হয়ে গিয়েছে। আচ্ছা, এবং আমি যদি এটাকে এই যে সরিয়ে ফেলি কয়েনটাকে, তাহলে কিন্তু আবার বাতাস পুরোটা বের হয়ে গেল। খুব ইন্টারেস্টিং। আরো একটা প্রমাণ হচ্ছে যে এইটা যে আসলে আমরা অন্য কোনো কিছু দিয়ে করতে পারবো না। যেমন আমরা যদি একটা নাট দেই, এই যে এরকম একটা নাট নিয়েছি, এই নাটটা দিলে কি আসলে এখন এখানে আটকাবে কিনা সেটা আমরা ট্রাই করে দেখতে পারি। এই যে নাটটাকে আমি নিয়েছি ভিতরে, এই যে এটা দেখাও যাচ্ছে, এবং এই নাটটাকে আমি যদি নিচে ধরি, না হবে না, এই যে বাতাস কিন্তু স্টিল বেরিয়েই যাচ্ছে। তো আমরা আরেকবার ট্রাই করে দেখি। ওকে, একটু শক্ত করে ফুলিয়ে নিলাম। এবার মজার আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে নাটটা সিল করতে পারবে না ঠিকই, কিন্তু মজার আরেকটা জিনিস করতে পারে। এটা হচ্ছে একটা সাউন্ড তৈরি করতে পারে কিন্তু। সাউন্ড? হ্যাঁ, আচ্ছা, অলমোস্ট একটা মিউজিকের মতো। এই যে এটা এরকম ঘুরছে ভিতরে ফ্রিলি, বাট এটা তো ভিতরে সবকিছু কম্প্যাক্ট, তাহলে সাউন্ড কিভাবে বের হচ্ছে? এই যে এটার যে স্কিনটা আছে, এটা কিন্তু এই যে নাটের প্রত্যেকটা যখন সাইড এটাতে এসে ইমপ্যাক্ট করছে, তখন এরকম হাই পিচ সাউন্ড তৈরি করছে। তো এটা ছিল এয়ার টু এয়ারের প্রেসার। এখন আমরা দেখব ওয়াটার টু এয়ারের প্রেসারও কিভাবে কাজ করতে পারে। ঠিক আছে, যে এই ওয়াটারের প্রেসারের কারণে আমাদের যে ওয়াটারের যে আমরা এরকম কলাম, যে এখানে যদি আমি ওয়াটার নেই, তাহলে কি এখানেও কি তলায় প্রেসার ক্রিয়েট হবে? অবশ্যই। তো সেটার জন্য এখানে আরেকটা আমরা জিনিস দেখব। এখানে আমরা যেটা করব, এই বলটাকে প্রথমে ধরে নিব যাতে ভেসে না ওঠে। এই যে এটাকে তুমি ধরে রাখো,
আমি হচ্ছে এখানে এই পানিটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে, এই যে পানিটা দিয়ে দিলাম, চাপ দিয়ে ধরে রাখো বলটাকে যাতে এটা উপরে উঠতে না পারে। তারপর একটা খুব মজার জিনিস হবে, এই যে ওয়াটারগুলো দিয়ে দিচ্ছে। আমার কিন্তু বোতলের নিচে মুখটা কিন্তু খোলা, এই যে এখানে আমার হাতে মুখটা আছে, এইজন্য হালকা একটু লিক আছে, কিছু লিক হচ্ছে, হবেই, কারণ একেবারে পারফেক্ট সার্কেল যেহেতু না, লিক হবে। এবার তুমি আস্তে করে পেনটা মানে পেন্সিলটা তুলে ফেলো। এই যে দেখো, মজার বিষয় হচ্ছে এই আমাদের বলটা কিন্তু নিচেই আটকে আছে, হ্যাঁ, তাই না? এটার কারণ কি? এই নিচে আটকে থাকার কারণটা হচ্ছে ওয়াটারের প্রেসারটা। এই যে ওয়াটার যে উপরে এটাকে চাপ দিচ্ছে, দেওয়ার কারণে কিন্তু এটা নিচ থেকে উঠতে পারছে না। অথচ আমরা সব সময় জানি যে কি হালকা কোনো কিছু, এটা পিং পং বল, কিন্তু এটা পানিতে ডুবালে সাথে সাথে লাফ দিয়ে উঠে যায়। এবং সেটাই কিন্তু হবে যখন আমরা এটাকে কি করব, ক্যাপটা অফ করে দিব। এই যে খুব সাবধানে ক্যাপ অফ করে দিব। ওকে, খুব সাবধানে আমি এই যে ক্যাপটাকে অফ করে দিচ্ছি, সাথে সাথে লাফ দিয়ে বলটা কিন্তু উপরে উঠে ফেললো। কিন্তু এটা কেন হলো? এই যে এইটা হওয়ার কারণ হচ্ছে যে যখন আমাদের এয়ার প্রেসারটা আর নিচে নেই, আমি যখন ক্যাপটা অফ করে দিলাম, তখন কিন্তু এই এয়ার আর এটাকে সাপোর্ট করছে না। ওকে, তখন কি পুরো প্রেসারটা ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে এখানে, এবং সাথে সাথে এই বলটাকে কিন্তু আর কেউ চাপ দিয়ে ধরে রাখছে না। এতক্ষণ কিন্তু একে চাপ দিয়ে ধরে রাখছিল যে এখানে ফ্লো হতে চাইছে, এখানে প্রেসারটা ডিফারেন্সিয়াল তৈরি হচ্ছে। কিন্তু যখনই আমি ক্লোজ করে দিলাম, তখন কিন্তু কি পুরোটাই এখন ওয়াটার। সেম জিনিসটা তো নিশ্চয়ই কয়েনের মতো হেভি মেটাল দিয়ে হবে না, তাই না? হ্যাঁ, হেভি মেটাল দিয়ে এখানে হবে না, কারণ এখানে হচ্ছে সারফেসটা হার্ড। আচ্ছা, ওইখানে হচ্ছে আমাদের যেহেতু এরকম রাবারি সারফেস ছিল, এজন্য ধরতে পেরেছিল। ওকে, বাট আমরা যদি প্রেসারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটা ইন থিওরি পসিবল। তো যেটা হচ্ছে আমরা যখন সারফেসটাকে অফ করে দিলাম, সাথে সাথে কিন্তু এই নিচের এবং উপরের প্রেসার ইকুইলিব্রিয়াম হয়ে গেল, কারণ এবার পুরোটাই মিডিয়ামটাও সেপারেটেড, পুরোটাই মিডিয়াম একই। তো তখন কিন্তু একই ডেপথে আছে এবং একই মিডিয়াম, তখন কিন্তু বলটার সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়লো এবং পানি টানি ছড়িয়ে সব ভরে গেল। তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের এরকম লিকুইডের প্রেসার কিভাবে কাজ করে, এবং এই প্রেসারকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম ভালভ তৈরি করতে পারি। হ্যাঁ, এই যে আমরা এতক্ষণ যে প্রিন্সিপালগুলো দেখলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেকানিক্যাল ইকুইপমেন্টে এবং এ ধরনের নিউমেটিক বা হাইড্রোলিক সিস্টেমে কিন্তু এ ধরনের বিভিন্ন রকম ভালভ ইউজ করা হয়, সেটা দিয়ে এদের ফ্লো কিন্তু কন্ট্রোল করা যায়। দ্যাটস অ্যামেজিং। ইটস রিয়েলি ইন্টারেস্টিং হাউ খুব সিম্পল এক্সপেরিমেন্টস দিয়ে আমরা খুব কমপ্লেক্স ডিজাইনস বুঝতে পারি। ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ এত ইন্টারেস্টিং কিছু এক্সপেরিমেন্ট নিয়ে আজকে আমাদের সাথে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে এই মজার এবং কিছুটা মেসি এক্সপেরিমেন্ট আমি অবশ্যই বাসায় ট্রাই করব, না আমি বন্ধুদেরকেও রেকমেন্ড করব যেন একটু কেয়ারফুল থাকে সবাই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টগুলো তোমাদের অনেক ভালো লেগেছে। আমার কিন্তু খুবই মজা লেগেছে। তোমরা নেক্সট এপিসোডে আমাদের সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।